নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস বামুনের মেয়ে আপনাদের সামনে ধারাবাহিক পরিবেশন করছি। আজ তার পঞ্চম পর্ব। এই পর্যন্ত আমরা দেখেছি পল্লী গ্রামের সুন্দর সুনিবিড় শ্যামল কোণে কুসংস্কারের বিষ কিভাবে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে মানুষের মনে। সমাজের মাথা হয়ে যারা বসে রয়েছে তারা নিজেদের ইচ্ছা মতো শাস্ত্র এবং ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তাদের লোলুপ দৃষ্টি পড়েছে ছোট ছোট ছেলে মেয়েদের উপরেও। কখনো তারা তাদের জাত হরণ করেছে, জাতিচ্যুত করেছে, তাদেরকে সমাজের থেকে বহিষ্কার করেছে। আবার কখনো নাতনির বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিতেও তাদের দ্বিধা হয়নি। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে তারা সাধারণ মানুষদের উপর শাসন তথা শোষণ করে চলেছে। আজ পঞ্চম পর্বে আমরা দেখব মহামান্য গোলক চাটুর্যের কামনার আগুন কোথায় গিয়ে শেষ পর্যন্ত পৌঁছয়। প্রসিদ্ধ জয়রাম মুখোপাধ্যায়ের দৌহিত্র শ্রীমান বীরচন্দ্র বন্দর সহিতই সন্ধ্যার বিবাহ স্থির হইয়া গেছে। আগামীকল্য বরপক্ষ আশীর্বাদ করিতে আসিবেন। বাড়িতে তাহার উদ্যোগ আয়োজন চলিতেছে। অগ্রহায়ণ শেষাশেষি বিবাহ, একটি মাত্র দিন আছে। তাহার পরে দীর্ঘকাল ব্যাপী অকাল। এই সূত্রে বহু বৎসর পরে বহু সাধ্য সাধনায় শাশুড়ি কাশী হইতে আসিয়াছেন। সন্ধ্যার পরে ভাড়ার ঘরের দাওয়ায় বসিয়া প্রদীপের আলোকে জগদ্ধাত্রী মিষ্টান্ন রচনা করিতেছিলেন এবং তাহারই অদূরে কম্বলের আসনে বসিয়া বৃদ্ধা শাশুড়ি কালীতারা মালা জপ করিতেছিলেন। শীতের আভাস দিয়াছে। তাহার গায়ে একখানি গেরুয়া রঙের লুই, পরিধানেও সেই রঙে রঞ্জিত বস্ত্র। পুত্রবধূর দিকে দৃষ্টিপাত করিয়া শান্ত স্বরে জিজ্ঞাসা করিলেন, বিয়ের বুঝি আর দিন দশেক বাকি রইল বৌমা? জগদ্ধাত্রী মুখ তুলিয়া চাহিলেন, কহিলেন, কোথায় 10 দিন মা, এই আজ নিয়ে 9 দিন। কাজটা হয়ে গেলে যেন বাঁচি। এ পোড়া দেশে কিছুই যেন না হলে আর ভরসা হয় না। শাশুড়ি একটু হাসিয়া কহিলেন, সব দেশেই এই ভয় মা, কেবল তোমাদের গ্রামেই নয়। কিন্তু এতে আশা ভরসাই বা কি আছে বৌমা? অমন লক্ষ্মীর প্রতিমা মেয়েকে যখন জলেই ফেলে দিচ্ছ। জগদ্ধাত্রী চুপ করিয়া কাজ করিতে লাগিলেন, উত্তর দিলেন না। শাশুড়ি বলিলেন, প্রিয়র কাছে সমস্তই শুনেছি। আজ সকালে স্নানের পথে অরুণকেও দেখলাম। এমন সোনাচ্চার ছেলেকে তোমার পছন্দ হলো না বৌমা? জগদ্ধাত্রী বিশেষ খুশি হইলেন না, বলিলেন, কিন্তু কেবল পছন্দই তো সব নয় মা। শাশুড়ি বলিলেন, নয় মানি, কিন্তু ফিরে এসে সন্ধ্যার কাছে তার কথা পেরে একটু একটু করে যতটুকু পেলাম তাতেই যেন দুঃখে আমার বুক ফাটতে লাগলো। হা বৌমা, মা হয়েও কি এ তোমার চোখে পড়ল না? চোখে তাহার বহুদিন পড়িয়াছে, কিন্তু স্বীকার করা যে একেবারে অসম্ভব। বরঞ্চ সভয় এদিকে ওদিকে চাহিয়া চাপা গলায় বলিলেন, আহ, কাজকর্মের বাড়ি, যদি কেউ এসে পড়ে তো শুনতে পাবে মা। শাশুড়ি আর কিছুই বলিলেন না,
কিন্তু জগদ্ধাত্রী নিজের কণ্ঠস্বরের রুক্ষতায় নিজেই লজ্জিত হইয়া আস্তে আস্তে বলিলেন, আচ্ছা মা, তুমি কি করে এমন কথা বলো? তোমার এত বড় কুলের মর্যাদা ভাসিয়ে দিয়ে কি করে লোকের কাছে মুখ দেখাবে বলো তো? তাছাড়া তার তো জাতও নেই। যারা তার হয়ে তোমার কাছে ওকালতি করেছে, এই কথাটা কি তোমাকে তারা বলেছে? জগদ্ধাত্রী মনে করিলেন ইহার পরে আর কাহারও বলিবার কিছু থাকিতেই পারে না। কিন্তু শাশুড়ি ঘাড় নাড়িয়া কহিলেন, বলেছে বই কি, কিন্তু তার কিছুই যায়নি বৌমা, সমস্তই বজায় আছে। কেবল তার বিদ্যা বুদ্ধির জন্যই বলছি নে। ছোট জাত বলে যে অনাথা মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে, সে তাদেরই বুকে তুলে নিলে। তার জাত ভগবানের কাছে অকমর হয়ে গেছে বৌমা, তাকে আর মানুষ মারতে পারবে না। জগদ্ধাত্রী মনে মনে কুপিত হইয়া বলিলেন, অনাথা বলে কি হাঁড়ি দুলে হয়ে বামুনের ভিটে বাড়িতে বাস করবে মা? এ কি শাস্ত্রে বলে? শাশুড়ি বলিলেন, শাস্ত্রে কি বলে তা ঠিক জানি নে বৌমা, কিন্তু নিজের ব্যথা যে কত তা তো ঠিক জানি। আমার কথা কাউকে বলবার নয়, কিন্তু এ ব্যথা যদি পেতে তো বুঝতে বৌমা। ছোট জাত বলে মানুষকে ঘৃণা করার শাস্তি ভগবান প্রতিনিয়ত কোথা দিয়ে দিচ্ছেন। এই যে কুলের মর্যাদা, এ যে কত বড় পাপ, কত বড় ফাঁকির বোঝা। এ যদি টের পেতে তো নিজের মেয়েটাকে এমন করে বলি দিতে পারতে না। যা তার কুলই সত্যি, আর দুটো মানুষের সমস্ত জীবনের সুখ দুঃখ কি এত বড়ই মিথ্যে মা? জগদ্ধাত্রী ক্ষুব্ধ হইয়া কহিলেন, তাহলে কি এই মিথ্যে নিয়ে পৃথিবী চলছে মা? শাশুড়ি একটু ম্লান হাসিয়া কহিলেন, পৃথিবী তো চলে না বৌমা, চলে কেবল আমাদের মতো অভিশপ্ত জাতের। আমি বিদেশে থাকি, অনেক বয়স হলো, অনেক দেখলাম, অনেক দুঃখ পেলাম। আমি জানি যাকে বংশের মর্যাদা বলে ভাবছো যথার্থ সে কি, কিন্তু কথাটা তোমাকে খুলে বলতেও পারবো না, হয়তো বুঝতেও তুমি পারবে না। তবু এই কথাটা আমার মনে রেখো মা, মিথ্যাকে মর্যাদা দিয়ে যত উঁচু করে রাখবে, তার মধ্যে তত গ্লানি, তত পঙ্ক, তত অনাচার জমা হয়ে উঠতে থাকবে। উঠছেও তাই। জগদ্ধাত্রী কি একটা উত্তর দিতে যাইতেছিলেন, কিন্তু মেয়েকে আসিতে দেখিয়া চুপ করিয়া গেলেন। সন্ধ্যা খিড়কির বাগানে এতক্ষণ তাহার ফুল গাছে জল দিতেছিল। বাড়িতে প্রবেশ করিয়া হাতের ঘটিটা প্রাঙ্গণের চাতালের উপর রাখিয়া দিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল। মায়ের প্রতি চাহিয়া কহিল, ও কি মা, চন্দ্রপুলি বুঝি? বলিয়াই হঠাৎ পিতামহীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, হাঁ ঠাকুরমা, সকলের নাড়ু আছে, আমাদের নেই কেন? কালীতারা সস্নেহে হাসিয়া বলিলেন, তা তো আমি জানি না দিদি। সন্ধ্যা কহিল, বাহ, তোমার শাশুড়িকে বুঝি এ কথা জিজ্ঞাসা করনি? কালীতারা বলিলেন, কি করে আর জিজ্ঞেস করব ভাই, জন্মে তো কোনোদিন শ্বশুর বাড়ির মুখই দেখিনি। জগদ্ধাত্রী ইহা জানিতেন। তিনি লজ্জিত মুখে নীরবে কাজ করিতে লাগিলেন। সন্ধ্যা প্রশ্ন করিল, আচ্ছা ঠাকুরমা, তোমার সব শুদ্ধ কতগুলি সতীন ছিল? 100, 200, 300, 400? ঠাকুরমা পুনরায় হাসিলেন, ঠিক জানি নে দিদি, কিন্তু অসম্ভব নয়। আমার বিয়ে হয়েছিল 8 বছর বয়সে, তখনই তার পরিবার ছিল 86টি। তারপরেও অনেক বিয়ে করেছিলেন, কিন্তু কত সে বোধহয় তিনি নিজেও জানতেন না। তা আমি জানবো কি করে বলো? সন্ধ্যা বলিল, আহা, তার লেখা তো ছিল। সেই খাতাখানা যদি কেড়ে রাখতে ঠাকুরমা, তাহলে বাবাকে দিয়ে আমি খোঁজ করাতো তারা সব কোথায় এখন কে আছে। হয়তো আমার কত কাকা, কত ঝেটা মশাই, কত ভাই বোন সব আছেন না ঠাকুরমা?
আচ্ছা, তাদের যদি সব জানতে পারা যেত। একটুখানি হাসিয়ায় প্রশ্ন করিল, আচ্ছা ঠাকুরমা, ঠাকুরদামশাই কালে ভদ্র কখনো এলে তাকে ক টাকা দিতে হতো? দরদস্তুর নিয়ে তোমাদের সঙ্গে বুঝি ঝগড়া বেঁধে যেত না? জগদ্ধাত্রী রাগ করিয়া উঠিলেন, বলিলেন, জ্যাঠামি রেখে ঠাকুরের সেতলের জোগাড়টি করে ফেল দেখি সন্ধে। ঠাকুরমা নিজেও একটু হাসিয়া বলিলেন, সমস্তই তো জানো দিদি, কিন্তু তবু তো তোমাদের মোহ কাটে না। এই সকল বিরুদ্ধ আলোচনা জগদ্ধাত্রীর গোড়া হইতেই ভালো লাগিতেছিল না, এবং মনে মনে তিনি বিরক্তও কম হইতেছিলেন না। শাশুড়ির কথার উত্তরে বলিলেন, তখনকার দিনের কথা জানি না, কিন্তু এখন অত বিয়েও কেউ করে না, ওসব অত্যাচারও আর নেই। আর জন কতক লোক যদি একসময় অন্যায় করেই থাকে, তাই বলে কি বংশের সম্মান কেউ ছেড়ে দেয়? মা, আমি বেঁচে থাকতে তো সে হবে না। গৃহস্বামিনী পুত্রবধূর উত্তপ্ত কণ্ঠস্বরে শাশুড়ি নীরব রইলেন, কিন্তু সন্ধ্যা ব্যথিত হইয়া উঠিল। সে পিতামহীর আরেকটু কাছে গিয়া কোমল স্বরে জিজ্ঞাসা করিল, কিন্তু কেন তারা অমন অত্যাচার করতেন ঠাকুরমা? তাদের কি মায়াও হতো না? ঠাকুরমা সন্ধ্যার হাত ধরিয়া তাহাকে পার্শ্বে টানিয়া লইয়া বলিলেন, মায়া কি করে হবে দিদি? একটি রাত ছাড়া জীবনে কখনো দেখাই হয়তো হবে না, তার জন্য কি কারো প্রাণ কাঁদে? আর সে অত্যাচার কি আজই থেমে গেছে? তোমার উপরে যা হতে যাচ্ছে সে কি কারো চেয়ে কম অত্যাচার দিদি? জগদ্ধাত্রী হাতের কাজ রাখিয়া দিয়া অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া অত্যন্ত কঠোর স্বরে মেয়েকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তুই ঠাকুর ঘরে যাবি, না আমি কাজকর্ম ফেলে রেখে উঠে যাব সন্ধ্যা? সন্ধ্যা মায়ের মুখের দিকে চাহিল, কিন্তু কথাও কহিল না, উঠিবারও চেষ্টা করিল না। ধীরে ধীরে পিতামহীকে জিজ্ঞাসা করিল, কিন্তু যে জিনিসটার এত সম্মান এতদিন ধরে এমন ভাবে চলে আসছে ঠাকুরমা, তাকে কি নষ্ট হতে দেওয়াই ভালো? এবার শাশুড়িও বধূর রুক্ষ কথায় বিশেষ কর্ণপাত করিলেন না। নাতিনীর প্রশ্নের জবাবে বলিলেন, কিছু একটা দীর্ঘদিন ধরে চলে আসছে বলেই তা ভালো হয়ে যায় না দিদি, সম্মানের সঙ্গে হলেও না। মাঝে মাঝে তাকে যাচাই করে বিচার করে নিতে হয়। যে মমতায় চোখ বুজে থাকতে চায় সেই মরে। আমার সকল কথা কাউকে বলবার নয় ভাই, কিন্তু এ নিয়ে সমস্ত জীবনটাই না কি আমাকে অহরহ বিষের জ্বালা সইতে হয়েছে। বলিতে বলিতে তাহার গলা যেন ভিতরের অব্যক্ত যন্ত্রণায় বুঝিয়া আসিল। সন্ধ্যা তাহার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া আস্তে আস্তে বলিল, থাকবে ঠাকুরমা এসব কথা। তিনি অন্য হাত দিয়া পৌত্রীকে বুকের কাছে টানিয়া লইয়া নীরবে আপনাকে আপনি এক মুহূর্তেই সংবরণ করিয়া ফেলিলেন। তারপর সহজ কণ্ঠে ধীরে ধীরে বলিতে লাগিলেন, সন্ধ্যা, দেশের রাজা একদিন শুধু গুণের সমষ্টি ধরেই ব্রাহ্মণকে কৌলিন্য মর্যাদা দিয়ে শ্রেণীবদ্ধ করেছিলেন। তারপরে আবার এমন দুর্দিনও একদিন এসেছিল যেদিন এই দেশেরই রাজার আদেশে তাদের বংশধরদের কেবল দোষের সংখ্যা গণনা করেই মেলবদ্ধ করা হয়েছিল। যে সম্মানের প্রতিষ্ঠা হয়েছিল ত্রুটি এবং অনাচারের উপর, তার ভিতরের মিথ্যেটা যদি জানতে দিদি, তাহলে আজ যে বস্তু তোমাদের এত মুক্ত করে রেখেছে, শুধু কেবল সেই কুল নয়, ছোট জাত বলে যে দুলে মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে, তাদেরও ছোট বলতে তোমাদের লজ্জায় মাথা হেঁট হতো। জগদ্ধাত্রী ক্রোধ এবং বিরক্তি আর সহ্য করিতে না পারিয়া উঠিয়া চলিয়া গেলেন, কিন্তু সন্ধ্যা চুপ করিয়া সেইখানেই বসিয়া রহিল। তাহার মনে হইতে লাগিল, তাহার সত্যবাদিনী সন্ন্যাসিনী পিতামহী ভিতরের কি একটা অত্যন্ত লজ্জা ও ব্যথার ইতিহাস কিছুতেই প্রকাশ করিতে পারিতেছেন না, কিন্তু তাহার বুক ফাটিতেছে। তাহার হঠাৎ মনে হইল, তাহার পিতামহের বহু বিবাহের সহিত ইহার কি কোনো একটা ঘনিষ্ঠ সংস্রব আছে। খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া সে সলজ্জে চুপি চুপি জিজ্ঞাসা করিল, সত্যি কি ঠাকুরমা, আমাদের মধ্যে খুব বেশি অনাচার প্রবেশ করেছে? জানি আমরা এত গর্ব করি, তার কি অনেকখানি ভুল? পিতামহী কহিলেন,
এর যে কতখানি ভুয়ো সে যে আমার চেয়ে কেউ বেশি জানে না, কিন্তু কথাটা উচ্চারণ করিতেও আমার বাধে। পিতামহের চোখে জল আসিয়া পড়িল। তাহার সন্ধ্যার অন্ধকারেও সন্ধ্যার অবিদিত রহিল না। তিনি হাত দিয়া চোখ দুটি মুছিয়া ফেলিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন, কিন্তু এখন আমি মাঝে মাঝে কি মনে করি জানিস সন্ধ্যা, মানুষে মানুষে ব্যবধানের এই যে মানুষের হাতে করা গণ্ডি, এ কখনো ভগবানের নিয়ম নয়। তার প্রকাশ্য মিলনের মুক্ত সিংহদ্বারে মানুষে যতই কাঁটার উপর কাঁটা চাপায়, ততই গোপন গহ্বরে তার অত্যাচারের বেড়া অনাচারে শতচ্ছিন্ন হতে থাকে। তাদের মধ্যে দিয়ে তখন পাপ আর আবর্জনায় কেবল লুকিয়ে প্রবেশ করে। অতঃপর কিছুক্ষণ পর্যন্ত উভয় নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিলেন। সন্ধ্যার নিশ্চয় মনে হইতে লাগিল ইহার সহিত তাহার পিতামহের বহু বিবাহের সত্যই কি একটা কদর্য সম্বন্ধ আছে, এবং কিছু না বুঝিয়াও তাহার কেবল কেমন যেন একটা মনে ভয় করিতে লাগিল। ঠাকুরমা বলিলেন, যাও দিদি, ঠাকুর ঘরের কাজটি সেরে ফেলোগে, নইলে তোমার মা বড় রাগ করবেন। সন্ধ্যা অন্যমনস্কভাবে জবাব দিল, তিনি নিজেই করে নেবেন এখন। বলিয়া সে তাহার একটা হাত ধরিয়া কহিল, চলো না ঠাকুরমা, আমার ঘরে গিয়ে একটু সেকালের গল্প করবে। এই বলিয়া সে একরকম জোর করিয়া তাহাকে তুলিয়া নিজের ঘরের দিকে প্রস্থান করিল। রাত্রি খুব বেশি হয় নাই, বোধ হয় 1 প্রহর হইয়া থাকিবে, কিন্তু শীতের দিনের পল্লীগ্রামে ইহারই মধ্যে অত্যন্ত গভীর মনে হইতেছিল। জ্ঞানদার শয়ন কক্ষের এক কোণে একটি মাটির প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছিল। ঘরের মেঝে বসিয়া জ্ঞানদা এবং তাহারই অদূরে বসিয়া রাসমণি হাত মুখ নাড়িয়া বুঝাইয়া বলিতেছেন, কথা শোন জ্ঞানদা, পাগলামি করিস নে, ওষুধটুকুন দিয়ে গেছে, খেয়ে ফেল, আবার যেমন ছিল সব তেমনি হবে, কেউ জানতেও পারবে না। জ্ঞানদা অশ্রুরুদ্ধ স্বরে বলিল, এমন কথা আমাকে তোমরা কেমন করে বলো দিদি, পাপের ওপর এত বড় পাপ আমি কি করে করব, নরকেও যে আমার জায়গা হবে না। রাসমণি ভর্ৎসনা করিয়া কহিলেন, আরে এত বড় কুলে কালি দিয়েই বুঝি তুমি সবকে যাবে ভেবেছ? যা রয় সয় তাই কর জ্ঞানদা, আদিক্ষেতা করে এত বড় একটা দেশ পুজ্জি লোকের মাথা হেট করে দিসনে। জ্ঞানদা হাত জোর করিয়া কাঁদিয়া বলিল, ও আমি কিছুতে খেতে পারবো না, আমাকে বিষ দিয়ে তোমরা মেরে ফেলবে, আমি টের পেয়েছি। রাসমণি মুখখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন, তবে তাই বল, মরবার ভয় খাবো না, নিচে ধম্ম ধম্ম করিস নি। জ্ঞানদা কহিল, কিন্তু যে বিষ। রাসমণি বলিলেন, বিষ বিষটা তোর কি, তুই তোর মরছিস নে। বলিয়াই তীক্ষ্ণ কণ্ঠস্বর চোখের নিমেষে কোমল ও করুণ করিয়া কহিলেন, ভাগলি আর বলে কাকে, আমরা কি তোকে খারাপ জিনিস খেতে দিতে পারি বোন? এ কি কখনো হয়? রাশি বামনাকে এমন কথা কেউ বলতে পারবে? তা নয় দিদি, কপালের দোষে যে শত্রুটা তোর পেটে জন্মেছে সেই আপদ বেলাইটা ঘুরছে যাক, কতক্ষণেরই বা মামলা, তারপরে যা ছিলি তাই হ, খা দা ঘুরে বেড়া, তীর্থ ধর্ম বাড়বত কর, এ কথা কেউ জানবে না আর কেউ শুনবে না। জ্ঞানদা অধমুখে স্থির হইয়া বসিয়া রহিল। রাসমণি জিজ্ঞাসা করিলেন, তাহলে আনতে বলে দিব? জ্ঞানদা মুখ তুলিল না, কিন্তু কাঁদিয়া ফেলিয়া কহিল, না, আমি কিছুতেই ওসব খাবো না, আমি কখনো তাহলে আর বাঁচব না। রাসমণি ভয়ানক রাগ করিয়া বলিলেন, এ তোর ভারী ছিচড়িটারা অন্যায় জ্ঞানদা, খেতে না চাস যা এখান থেকে। পুরুষ মানুষ একটা অকাজ না হয় করেই ফেলেছে, তা বলে মেয়ে মানুষের এমনি জিদ ধরলে তো চলে না। চাটুদাদা তো বলেছে, বেশ যা হবার হয়েছে, ওকে আমি 50টা টাকা দিচ্ছি, ও কাশি বৃন্দাবনে চলে যা, তারপরে তো তাকে আর দোষ দিতে পারি না জ্ঞানদা, টাকাটাও তো কম নয়, একসঙ্গে 1 মুঠো।
জ্ঞানদা কইল, আমি টাকা চাই না দিদি, টাকা নিয়ে আমি কি করব? আমি যে কাউকে কোথাও চিনি না, আমি কেমন করে কার কাছে গিয়ে মুখ নিয়ে দাঁড়াবো? রাসমণি বলিলেন, এ তোমার জব্দ করার মতলব নয় জ্ঞানদা। লোকে কথায় বলেছে কাশী বৃন্দাবন, এত লোকের স্থান হয় আর তোমারই হবে না? জ্ঞানদা খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া বলিল, রাসু দিদি, আমি সব জানি। কাল ওর প্রাণকৃষ্ণ মুখুজ্জের মেয়ের সঙ্গে বিয়ে হবে, তাও জানি। আজ তাই আমাকে বিষ দিয়ে হোক, কাশিতে পাঠিয়ে হোক, বাড়ি থেকে দূর করা চাই। কিন্তু ভগবান। বলিতে বলিতে সে সহসা ফুপাইয়া কাঁদিয়া উঠিয়া দুই হাত জোর করিয়া কহিতে লাগিল, ভগবান, তোমার পায়ে এত লোকের যখন স্থান হয়, তখন আমারও হবে। কিন্তু ছেলেবেলা থেকে কখনো কোনো পাপ করিনি, হয়তো কখনো করতেও হতো না। কিন্তু তুমি তো সব জানো, এর সমস্ত শাস্তির বোঝা কি কেবল নিরুপায় বলে আমার মাথাতেই তুলে দেবে? ভগবানের নামে রাসমণির বোধ করে বিরক্তির অবধি রইল না। তিনি ধমক দিয়া বলিলেন, আমার সাপ মনে দিস কেন? কচি খুকি, চোর চোর মোড়ে 7 বাড়ি জড়িয়ে এ হয়েছে তাই। তুমি আশকারা না দিলে পুরুষ মানুষের দোষ কি? কই বলুক তো দেখি, এমন বেটা ছেলে কে আছে রাশি বামনিকে? ইহার আর উত্তর কি? জ্ঞানদা নীরবে অঞ্চলে চোখ মুছিতে লাগিল। রাসমণি অপেক্ষাকৃত শান্ত গলায় বলিলেন, বেশ তো জ্ঞানদা, কেওড়া বইয়ের ওষুধ খেতে যদি তোমার ভয় হয়, প্রিয় মুখুজ্জেকে তো বিশ্বাস হয়, সেই না হয় একটা কিছু দেবে যাতে। জ্ঞানদা অবাক হইয়া বলিল, তিনি দেবেন? রাসমণি বলিলেন, দেবে না আবার? চাটুর্যে দাদা বললে দিতে পথ পাবে না, খবর দেয়া হয়েছে, এসে পড়লো বলে। তখন কিন্তু না বললে আর হবে না, বলে দিচ্ছি। জ্ঞানদা চুপ করিয়া রহিল। রাসমণি অধিকতর উৎসাহজনক আরো কিছু বলিতে যাইতেছিলেন, কিন্তু অদূরে প্রাঙ্গণে জুতার শব্দ এবং প্রিয় মুখুজ্জের গলা শোনা গেল। আহ, এখানে একটা আলো দেয় না কেন? লোকজন সব গেল কোথায়? বলিতে বলিতে খটখট করিয়া তিনি ঘরে আসিয়া উপস্থিত হইলেন। বগলে চাপা ছোট বড় 4-5 খানা বই তক্তপোষের ওপর এবং হাতের বাক্সটা নিচে রাখিতে রাখিতে বলিলেন, আজ কেমন আছো জ্ঞানদা? ও চলবে না, ও চলবে না, ঠান্ডা পড়েছে, মাটিতে বসা চলবে না, রেমেডিটা একটু পাল্টে দিতে হলো দেখছি। একে মাসি যে, কতক্ষণ? ভালো তো সব? তোমার নাতনিটিকে কাল রাস্তায় দেখলাম, তেমন ভালো বলে তো মনে হলো না। খিদে কেমন? কাল নিয়ে গিয়ে তার জিপটা একবার দেখিয়ে নিয়ে এসো দেখি। মরবার ফুরসত নেই, কোন দিকে যে যাই, যেদিকে নজর না রাখবো অমনি। কাল মেয়েটার বিয়ে। মাসি, কাল কিন্তু সকালবেলাতেই যাওয়া চাই। মেয়ের বিয়ে, কাল কিছু আর বার করতে পারবে না। কিন্তু রোগীগুলোর যে কি হবে তাই ভাবছি। কাজটা তো নয়, এমনি হয়েছে যে প্রিয় মুখুজ্জেকে ছেড়ে কেউ আর বিপনেকে ডাকতেই চায় না। তারই বা চলে কি করে? দুঃখ হয়, তবু যা হোক একটু শিখেছে তো। দাও হাতটা একবার দেখি। পঞ্চাগয়লা শুনলাম বুকে সর্দি বসে গেছে, খপ করে একবার দেখে আসতে হবে। দাও হাতটা একবার। জ্ঞানদা হাত বাড়াইয়া দিল না, নীরবে নতমুখে বসিয়া রহিল। রাসমণি বলিলেন, ছুরির ব্যারামটা কি ঠাউরালে বলো দেখি জামাই? প্রিয় তাহার মুখের দিকে চাহিয়া কহিলেন, ডিজিজ, গড়হজম, অজীর্ণ অম্বল অম্বল। কিন্তু প্রশ্নকারিণীর মৃদু মৃদু শিরশ্চালন দেখিয়া তাহার ডাক্তারি বিদ্যা একেবারে নিবিবার উপক্রম করিল। ব্যগ্র হইয়া কহিলেন, কেন কেন মা, কেন? বিপনে এসেছিল বুঝি? কি বললে সে? কই দেখি, কি ওষুধ দিয়ে গেল? রাসমণির মুখে সত্য মিথ্যা, উগ্র কোমল, ভালো মন্দ কিছুই বাধে না। ভূমিকা করিয়া কথা কইবার প্রয়োজন তাহার দৈবাত ঘটে, কিন্তু তবুও তাহাকে আজ সাবধান হইতে হইল। মাথা নাড়িয়া বলিলেন, না বাবা, বিপিন ডাক্তারকেও ডাকা হয়নি, পরাণ চাটুর্যেও আসেনি। তোমার কাছে কি আবার তারা ডাক্তারির তারা জানে কি? এ কথা চাটুর্যে দাদা যে সকলের কাছে বলে বেড়ায়। বলবে না? এই যে সবাই বলবে বিপনেকে যে আমি 10 বছর শেখাতে পারি। সেবার পলসেটিলিয়াটা দিয়ে। মাসি বললে, তাছাড়া ছুরি এমন কাণ্ড করে বসলো বাবা যে আপনার লোক ছাড়া পরকে ডাকবার পর্যন্ত জো নেই। প্রিয় উত্তপ্ত হইয়া কহিলেন, আমি থাকতে পর ঢুকবে এখানে ডাক্তারি করতে?
তবে কি জানো মাসি, এসব রোগে একটু টাইম লাগে, কিন্তু তাও বলে যাচ্ছি 2টির বেশি 3টে রেমেডি আমি দেবো না। কেমন গেল না? গা বমিটা আমার 2টি ফোঁটা ওষুধে থামলো কিনা ঠিক বলো? জ্ঞানদার আনত শির একেবারে যেন মাটির সঙ্গে মিশিয়া যাইতে চাহিল। তাহার হইয়া রাসমণি বলিলেন, তোমাকে ছাড়া ওর কাউকে বিশ্বাস করে না বাবা, তোমার ওষুধ যেন ওর ধন্বন্তরী, কিন্তু ব্যায়ামটা যে তা নয় পিওনাথ। অদিষ্টের ফেরে পোড়া কপালের অসুখটা যে হয়ে দাঁড়িয়েছে উল্টো। প্রিয় হাতটা তুলিয়া কহিলেন, উল্টো নয় মাসি, উল্টো নয়, বিপনে মিত্রের হাতে পড়লে তাই হয়ে দাঁড়াতো বটে, কিন্তু কিছু ভয় নেই। এ প্রিয় মুখুজ্জে। রাসমণির ললাটে একটুখানি করাঘাত করিয়া বলিলেন, তুমি বাঁচাও তো ভয় নেই সত্যি, কিন্তু সর্বনাশে যে এদিকে সর্বনাশ করে বসেছে, এখন তার মতো একটু ওষুধ দিয়ে উদ্ধার না করলে যে কুলে কালি পড়বার জো হলো বাবা। কিন্তু এত বড় অভিজ্ঞ চিকিৎসকের কাছেও তার শেষ কথাটা যে বেশ প্রাঞ্জল হইয়া উঠিল না, তাহার মুখের পানে চাহিয়া মাসির নিক চক্ষের নিমেষে অনুভব করিলেন, এবং ইহাই যথেষ্ট পরিস্ফুট করিতে প্রিয়নাথকে তিনি ঘরের একধারে টানিয়া লইয়া গিয়া কানে কানে গুটি কয়েক কথা বলিতেই সে চমকাইয়া উঠিয়া কহিল, বলো কি মাসি, কেন দা? মাসি কহিলেন, কি আর বলবো বাবা, কপালের লেখা খন্ডাবে কে বলো। এখন দাও একটু ওষুধ পিওনাথ, যাতে গোলক চাটুর্যের উঁচু মাথা না নিচু হয়। ওটা দেশের মাথা, সমাজের শিরোমণি, পুরুষ মানুষ, তার দোষী বাবা। তার ঘরে এসে তুই ছড়ি কি ঢলাঢলিটা করলি বল দেখি। প্রিয়র মুখ ফ্যাকাশে হইয়া গেল। একবার জ্ঞানদার মুখখানা তিনি দেখিবার চেষ্টা করিলেন, তারপর ধীরে ধীরে কহিলেন, তোমরা বরঞ্চ বিপিন ডাক্তারকে খবর দাও মাসি, এসব ওষুধ আমার কাছে নেই। বলিয়া তিনি হেঁট হইয়া নিজের বাক্সটা এবং বইগুলা সংগ্রহ করিতে প্রবৃত্ত হইলেন। রাসমণি আশ্চর্য হইয়া কহিলেন, বলো কি পিওনাথ, আর কি পাঁচখান করা যায়? হাজার হোক তুমি আপনার জন, আর বিপিন ডাক্তার পর সুদূর, বামুনের মান মর্যাদা কি তারে বলা যায়? কিন্তু বলিবার পূর্বেই সহসা দ্বার খুলিয়া নিঃশব্দে গোলক প্রবেশ করিলেন এবং প্রিয়র বাঁ হাতটা চাপিয়া মিনতি করিয়া কহিলেন, বিষের ভয়ে ও যে কারো ওষুধ খেতে চায় না বাবা, নইলে কষ্ট করে তোমাকে ডাকতাম না। এ বিপদটি তোমাকে উদ্ধার করতেই হবে প্রিয়নাথ। প্রিয় হাত ছাড়াইয়া লইয়া বলিলেন, না না, ওসব নোংরা কাজের মধ্যে আমি নেই, আমি রোগী দেখি, রেমেডি সিলেক্ট করি, ব্যাস। বিপিন টিপিনকে ডেকে পরামর্শ করুন, আমি ওসব জানি না টানি না। বলিয়া আর একবার তিনি বইগুলা বগলে চাপিবার আয়োজন করিলেন। গোলক সেই হাতটা তাহার আর একবার নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া প্রায় কাঁদো কাঁদো গলায় কহিতে লাগিলেন, প্রিয়নাথ, বুড়ো মানুষের কথাটা রাখো বাবা, সম্পর্কে আমি তোমার শ্বশুরই হই, রাখবে না জানলে যে তোমাকে আমরা বলতাম না। দোয়াই বাবা, একটা উপায় করে দাও, হাত ধরছি তোমার। প্রিয়নাথ পুনরায় হাত ছাড়াইয়া লইয়া কহিলেন, সম্পর্কে শ্বশুর হন বলে কি আপনার কথায় জীব হত্যা করবো? আচ্ছা লোক তো আপনি, পরলোকে জবাব দেব কি? গোলক দ্বারের কাছে সরিয়া গেলেন। তাহার মুখের চেহারা, চোখের ভাব, গলার স্বর সমস্তই যেন অদ্ভুত জাদু বলে এক নিমেষে পরিবর্তিত হইয়া গেল। কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, এত রাত্রে তুমি ভদ্রলোকের বাড়ির ভেতরে ঢুকেছো কেন? এখানে তোমার কি দরকার? প্রশ্ন শুনিয়া প্রিয় শুধু আশ্চর্য নয় হতবুদ্ধি হইয়া গেলেন। বলিলেন, কি দরকার? বাহ, বেশ তো, চিকিৎসা করতে কে ডেকে পাঠালে? বাহ। গোলক চিৎকার করিয়া উঠিলেন, বাহ, চিকিৎসা তুই কি জানিস? হারামজাদা নচ্চার, কে তোকে ডেকেছে? বাড়ি দিয়ে কোথা দিয়ে বাড়ি ঢুকলি? খিড়কির দরজা তোকে কে খুলে দিলে? জ্ঞানদার প্রতি ফিরিয়া কহিলেন, হারামজাদি, তাই অন্ধ শ্বশুর কেঁদে কেঁদে ফিরে গেল, যাওয়া হলো না। বুড়ো শাশুড়ি মরে, আমি নিজে কত বললুম, জ্ঞানদা যাও, এই সময় তার সেবা করো গে, কিছুতেই গেলি না এই জন্যে, রাত দুপুরে চিকিৎসা করাবার জন্যে। দাঁড়া হারামজাদি, কাল যদি না তোর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গ্রামের বার করে দি, তো আমার নাম গোলক চাটুর্যেই নয়।
জ্ঞানদার মাথায় কাপড় নাই, কখন পড়িয়া গেছে জানিতেই পারে নাই, মুখেও কথা নাই, কেবল দুই চক্ষু বিস্ফারিত করিয়া সে যেন একেবারে পাথর হইয়া রহিল। গোলক রাসমণির প্রতি চাহিয়া কইলেন, রাসু, চোখে দেখলি তো এদের কাণ্ড? আমি 10খানা গ্রামের সমাজের কর্তা, আর আমার বাড়িতে পাপ? এ যে বাঘের ঘরে ঘোগের বাসা হলো রে। রাসমণি নিজেও এতক্ষণ আড়ষ্ট হইয়া বসিয়াছিলেন। কহিলেন, হলেই তো দাদা, হলেই তো। গোলক কহিলেন, তুই সাক্ষী রইলি কিন্তু। রাসমণি কহিল, রইলাম বই কি, আমি বলি রাত্রিরে তো একটু হাত আজার হলো, দেখে আসি জ্ঞানদা কেমন আছে। দেখি কি দুটিতে বসে বসে হাসি তামাশা ঘোষ গপ্প হচ্ছে। জ্ঞানদা ইহার কোনো উত্তর দিল না, তেমনি প্রসারিত চোখে পাষাণ মূর্তির ন্যায় বসিয়া রইল। প্রিয় আচ্ছন্ন অভিভূতের মতো দাঁড়াইয়াছিলেন। গোলক ছো মারিয়া তাহার হাত হইতে বইগুলি কাড়িয়া লইয়া তাহার গলায় সজোরে একটা ধাক্কা মারিয়া বলিলেন, বেরো বেটা পাজি নচ্চার আমার বাড়ি থেকে। কি বলবো, তুই রামতনু বাড়ুজ্যের জামাই, নইলে জুতিয়ে আজ আধমরা করে তোকে থানায় চালান দিতাম বলিয়া পুনশ্চ একটা ধাক্কা দিলেন, এবং যে দাসী চাকররা গোলযোগ শুনিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছিল তাহাদেরই মধ্য দিয়া তাহাকে বারংবার ঠেলিতে ঠেলিতে বাহির করিয়া লইয়া গেলেন। প্রিয় বলিতে বলিতে গেলেন, বাহ, বেশ মজা তো। চাকর দাসীরাও সঙ্গে সঙ্গে গেল, এবং রাসমণি নীরবে তাহাদেরই পিছনে পিছনে নিঃসাড়ায় সরিয়া পড়িলেন। রহিল কেবল জ্ঞানদা, তেমনি নিশ্চল, তেমনি বাক্যহীন, তেমনি অচেতন মূর্তির মতো বসিয়া। ব্যাস, আজ এ পর্যন্তই। সত্যি স্বার্থ মানুষকে যে কতটা নিচে নামিয়ে দিতে পারে তার বোধহয় কোনো ঠিক নেই, তার বোধহয় কোনো সীমা হয় না। লোভ লালসা মানুষকে প্রতিনিয়ত পাতালের অন্ধকারের পথে নিয়ে চলে, এবং ধর্মের নামে মানুষ নিজের স্বার্থকে যে কিভাবে কাজে লাগায় তা উপন্যাসের প্রত্যেকটি পরতে পরতে আমাদের সামনে উঠে আসছে। উপন্যাসটি ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অল করে দেবেন। আজ তাহলে আসি। আগামী সপ্তাহে এই উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। টাটা।